হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। চিউনহু নামের এই ছেলেটি সাউথ কোরিয়ার একজন সোলজার। তো হঠাৎই একদিন তার কাছে উড়ে উড়ে একটা লটারি টিকিট আসে, আর এই টিকিটটা ছিল একটা উইনার টিকিট, যার প্রাইজ মানি ছিল অনেক অনেক টাকা। এখন এই টিকিট দিয়ে সে টাকা উইথড্র করার আগেই তার টিকিট ভুলবশত উড়াল মারে নর্থ কোরিয়ার আকাশে, যেটা আবার উড়ে উড়ে গিয়ে পড়ে নর্থ কোরিয়ান একজন সোলজারের কাছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে, লটারি টিকিটটা সাউথ কোরিয়ার, নর্থ কোরিয়ার থেকে সে কোনোভাবেই টাকা পাবে না। আর তারপর শুরু হয়ে যায় এই ছোট টিকিট নিয়ে সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়ার মধ্যে কারাকারি। টাকা পাওয়ার জন্য এরা এমন এমন কাণ্ড করে যা দেখে তুমি হাসতে বাধ্য। তাহলে আর না কথা বাড়িয়ে চলো ডুব দেওয়া যাক মুভির গল্পে। গল্পের শুরুতেই আমরা সাউথ কোরিয়ার একটা রেস্টুরেন্ট দেখতে পাই। তিনজন সেলস গার্ড তখন সেখানে আসে। এদের কাজ ছিল মূলত শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এদের লটারি টিকিটগুলো বিক্রি করা। তখন রেস্টুরেন্টে বসে থাকা একজন বোকা লোক সেই টিকিটটাকে কিনে। তবে লোকটা তার ভাগ্যের উপর খুবই হতাশ ছিল। তার মনে হচ্ছিল তার ভাগ্য কখনো এতটা ভালো হতেই পারে না যে সে লটারি টিকিট জিতবে, আর তাই সে সেই টিকিটটাকে মাটিতে ফেলেই চলে যায়। লোকজন টিকিটটাকে হাঁটার সময় পাড়া দিচ্ছিল। এরপর রাত হয়ে গেলে রেস্টুরেন্টের সব কাস্টমার চলে যায়। রেস্টুরেন্ট মালিক তখন তার রেস্টুরেন্ট ঝাড়ু দেওয়ার সময় সেই টিকিটটাকে বেলচাই করে ফেলে দেয়। কিন্তু তখন আচমকা এক হাওয়া আসলে টিকিটটা উড়ে উড়ে রাস্তায় চলে যায়। তখন টিকিটটা উড়তে উড়তে এক বাইকারের বাইকের সাথে লেগে যায়। এরপর আবার টিকিটটা উড়ে উড়ে মিলিটারির গাড়ির চাকার সাথে ফেসে যায়। গাড়িটাও তখন অনেকটা পথ অতিক্রম করে মিলিটারি ক্যাম্পে চলে আসে। ক্যাম্পের বাইরে আবার দুইজন সোলজার পাহারা দিচ্ছিল। এদের মধ্যে এক বোকা সোলজারের নাম চিউনহু। তো টিকিটটা আবার তখন সোজা উড়ে চিউনহুর সামনেই পড়ে। চিউনহু টিকিটটা উঠাতেই প্রথমেই তার নজর টিকিটে থাকা মডেলের উপর পড়ে, যেই মডেলটা ছিল খুবই সুন্দরী। চিউনহু মেয়েটাকে দেখে অনেক হ্যাপি হয়ে যায়, কারণ তাদের এই মিলিটারি ক্যাম্পটা ছিল সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়ার বর্ডারের কাছে। প্লাস মিলিটারি সোলজারদের জীবন অত একটা সহজ হয়ে থাকে না। তারা কখনো খুব বেশি প্রয়োজন ছাড়া এই ক্যাম্প থেকে বের হতে পারে না। কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, কখনো কোনো মেয়েকে চোখেও দেখতে পায় না তারা। তাই চিউনহু টিকিটে থাকা মডেলকে দেখে অনেক এক্সাইটেড হয়ে যায় আর টিকিটটা তার কাছেই রেখে দেয়। এরপর নেক্সট দিনে দেখা যায় অনেক রাত হয়ে গিয়েছে, কিন্তু মিলিটারি ক্যাম্পে চিউনহুরা এখনো জেগে আছে, খেলাধুলা করছে। তখনই সেখানে তাদের ক্যাপ্টেন চলে আসে আর তাদেরকে বকাঝকা করতে থাকে যে তাদেরকে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে, তাই এটাই তাদের জন্য ভালো হবে যে তারা এখনই যাতে ঘুমিয়ে পড়ে, আর নয়তো তাদের শরীর খারাপ করবে। এইসব ভাষণ দিয়ে ক্যাপ্টেন সেখান থেকে চলে গেলে তারা যে যার যার মতো কাজ করতে থাকে। ক্যাপ্টেনের কথার কোনো পাত্তাই নাই। চিউনহুর তখন একটুও ভালো লাগছিল না, যেটা তার বসার স্টাইল দেখেই বোঝা যাচ্ছিল। সে তখন টিভি অন করে স্পোর্টস দেখার জন্য। তখন টিভিতে একটা চ্যানেলে লটারির শো হচ্ছিল। চিউনহু তখন চ্যানেলটা বদলিয়ে স্পোর্টস দেখতে চায়, কিন্তু কোনোভাবেই রিমোট কাজ করছিল না। চিউনহু রিমোটটাকে তার পেছনে বেশ কয়েকবার বাড়িও মারে, কিন্তু তবুও কোনো কাজ হচ্ছিল না। আর তাই চিউনহুকে বাধ্য হয়ে শুয়ে শুয়ে লটারি শোই দেখতে হয়। শোতে দেখা যায় লটারির প্রথম নাম্বারটা হলো 39। নাম্বারটা তার কাছে বেশ চেনা চেনা লাগে। সে তার টিকিটটা বের করলে দেখে তার টিকিটেও প্রথম নাম্বার 39। তবে চিউনহুর কাছে বিষয়টা তেমন একটা পাত্তা পায় না। আর তারপর টিভিতে সেকেন্ড নাম্বারটাও রিভিল করা হয়, যেটা ছিল 36। চিউনহু দেখে এই নাম্বারটাও মিলে গিয়েছে। এটা দেখে চিউনহু একটু উঠে বসে। এরপর নেক্সট নাম্বারটা ছিল 3, যেটাও মিলে যায়। আর তারপর 30, তারপর 1, যেগুলো সবগুলোই মিলে গিয়েছিল। চিউনহু তো এটা দেখে হাত কাঁপতে শুরু করে, কারণ এরপরে রিভিল হতে যাচ্ছিল লাস্ট নাম্বারটা, যেটা মিলে গেলে তো ভাই। চিউনহু এক বুক সাসপেন্স নিয়ে বসেছিল, কিন্তু তখনই ক্যাপ্টেন এসে টিভিটাকে বন্ধ করে দেয় আর বলে, গাধার বাচ্চারা ঘুমাস না কেন? একবার ওয়ার্নিং দেওয়ার পরেও তোদের কানে যায় না? চিউনহু তো তখন রাগে পুরো শরীর কাঁপতে থাকে। সে তখন আস্তে আস্তে হেঁটে এসে ক্যাপ্টেনকে এক ধাক্কা দিয়ে টিভিটা অন করে। ক্যাপ্টেন সহ বাকি সবাই তো চিউনহুর আচরণে পুরাই শক খেয়ে যায়। চিউনহু তখন টিভিতে দেখতে পায় তার লাস্ট নাম্বারটা হলো 33, আর এটাও তার টিকিটের সাথে পুরোপুরি মিলে যায়। এই লটারির প্রাইজ মানি ছিল প্রায় কয়েক কোটি টাকা। এইটা দেখার পর তো চিউনহু খুশিতে অজ্ঞান হয়ে ঠাস করে পড়ে যায় মাটিতে। সেখানে থাকা ক্যাপ্টেন আর সোলজার্সরা তো বুঝতেই পারছিল না যে গাধাটার সাথে আবার কি হয়ে গেল। পরদিন আবার দেখা যায় চিউনহু খুশিতে এতই আত্মহারা যে তার এক সেকেন্ডের জন্য দাঁত বন্ধ হচ্ছিল না। আশেপাশের কেউই বুঝতে পারছিল না যে চিউনহু কেন এত ভ্যাটকাচ্ছে। সবাই তার দিকে আজব দৃষ্টিতে তাকিয়ে থাকলে সে ভাবে, আয় হায়, এত আসলে তো সবাই বুঝেই যাবে। আর তাই চিউনহু এবার কাঁদতে থাকে। সবাই তো এবার চিউনহুকে পাগলই ভাবতে শুরু করে।
তখন সেখানে একজন সোলজার এসে সিউনহুকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। সিউনহু তখন অভিনয় করে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, যেন তার মনে অনেক কষ্ট। সিউনহু এখন মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে তার কোটি টাকার টিকিটটা বের করে ভ্যাটকাতে থাকে। নেক্সট সিনে দেখা যায় সিউনহু আর আরেকজন সোলজার মিলে বর্ডারের পাশে ডিউটি করছে। সিউনহু ডিউটির সময় বসে বসে বই পড়ে জ্ঞান অর্জন করছিল। বইটি ছিল ধনী লোকেদের বিষয়ে, মানে আর কি ধনী লোকেদের জীবন আসলে কেমন হয়। সিউনহু সেটা পড়ে জ্ঞান অর্জন করছিল, কারণ সে কিছুদিন পরেই ধনী হতে যাচ্ছে। সিউনহু খুশিতে এতটাই আত্মহারা ছিল যে সে একটু পরপরই তার লটারি টিকিটটা দেখছিল। পাশেই ছিল একটা বড় ফ্যান। দুর্ভাগ্যবশত হঠাৎই ফ্যানটা সিউনহুর দিকে ঘুরে যায়, আর তারপর যা হওয়ার তাই। সিউনহুর কোটি টাকা উড়ে উড়ে নর্থ কোরিয়ার বর্ডারে চলে যায়। বর্ডারের তারের মধ্যে টিকিটটা লেগেছিল। এটা দেখে সিউনহু তো পাগল হয়ে যায়। সে দ্রুত আরেক সোলজারকে ধাক্কা মেরে নিচে নামে, কিন্তু তখনই টিকিটটা নিতে নিতে সিউনহুর কোটি টাকা উড়াল মারে নর্থ কোরিয়ায়। বেচারা সিউনহুর তো এই সিন দেখে মাথায় হাত। এদিকে আবার সিউনহুর কোটি টাকা নর্থ কোরিয়ার আকাশে উঠতে উঠতে নর্থ কোরিয়ান এক সোলজারের কাছে এসে পড়ে। এই সোলজারের নাম হলো ইয়ং। ইয়ং কাগজটাকে উঠায়, তবে তার কাছে এই কাগজটা কোনো নর্মাল কাগজই মনে হয়, কারণ আসলে নর্থ কোরিয়া অনেক স্ট্রিক্ট একটা দেশ। তাদের দেশে লটারি বলতে কোনো কিছুই নেই। আরো এমন বিভিন্ন কিছু আছে যা নর্থ কোরিয়ানরা জানে না। নর্থ কোরিয়া খুবই অনুন্নত দেশ, দরিদ্র সীমায় বসবাস করে। তবে মিলিটারি, আর্মি, ক্ষেপণাস্ত্রের দিক থেকে অন্যান্য বড় বড় দেশের চেয়ে নর্থ কোরিয়া বেশ উন্নত। আর এজন্য সে কাগজটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যেতে থাকে। কাগজটা তখন হাওয়ায় উড়ে আবারও তার পায়ের সামনে আসে। এবার ইয়ং কাগজটাকে তার পকেটে ভরে তার এক ফ্রেন্ডের কাছে আসে। তার এই ফ্রেন্ডের নাম হলো ফ্যাটি। ইয়ং তখন সেই কাগজটা ফ্যাটিকে দেখায়, তবে ফ্যাটি অনেক জ্ঞানী ছিল, তাই সে জানে এই কাগজটা কি। ফ্যাটি ইয়ংকে বোঝায় যে এটা হচ্ছে সাউথ কোরিয়ার একটা লটারির টিকিট। বিভিন্ন এজেন্সি এই লটারি টিকিটগুলো বেশ ভালো দামে বিক্রি করে। লোকজনও নিজেদের ভাগ্য পরীক্ষা করার জন্য লটারি টিকিটগুলো কিনে। এজেন্সি সেই টিকিটগুলো বিক্রি করার ফলে অনেক টাকা হয়। টিকিটগুলোর মধ্যে বিভিন্ন নাম্বার থাকে। সবগুলো টিকিট বিক্রির পর তারা কয়েকটা নাম্বার চুজ করে, আর সেই নাম্বারগুলো যে টিকিটে পাওয়া যাবে সেই টিকিটটাই হবে উইনার টিকিট। যে সেই উইনার টিকিটটা পায় তার কপাল একদম খুলে যায়, কারণ প্রাইজ মানিও কম হয় না, প্রায় কয়েক কোটি টাকা হয়। ফ্যাটি তখন ইয়ংকে বিষয়টা আরো ভালোভাবে বোঝানোর জন্য টিকিটের নাম্বারটা লিখে ইন্টারনেটে সার্চ করে, আর তারপর রেজাল্ট দেখে তো তারা পুরাই শক খেয়ে যায়, কারণ তাদের কাছে যে টিকিটটা আছে সেটাই হলো উইনার টিকিট। আর এই টিকিটের প্রাইজ মানি ছিল $5.7 বিলিয়ন। এটা দেখে তো তারা আরো বড় শক খায়। কিন্তু এখন এদের মেইন প্রবলেম হলো টিকিটটা সাউথ কোরিয়ার, যেটা তাদের নর্থ কোরিয়ার তো অবশ্যই চলবে না। আর তারা কোনোভাবে সেখানে গিয়েও টাকা নিতে পারবে না, কারণ তোমরা তো জানোই সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়ার শত্রুতা ঠিক কতটা গুরুতর। এদিকে আমরা সিউনহুকে দেখি, সে সারাদিন রাত হওয়ার আশায় ছিল। রাত হলে সে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার বর্ডারের সামনে মাটি খুঁড়ে নর্থ কোরিয়ায় প্রবেশ করে। সিউনহু নিজের কলিজা হাতে নিয়ে এত বড় কাজটা করছে শুধুমাত্র কোটি টাকার জন্য। আর নয়তো একবার যদি সে ধরা পড়ে, হোক সেটা নর্থ কোরিয়ান সোলজার কিংবা সাউথ কোরিয়ান সোলজার, তার তো জান যাবেই। সে তার সাথে একটা মিটার নিয়ে এসেছে, যেটার মাধ্যমে বাতাসের গতিবেগ মাপা যায়। সেটার মাধ্যমে সে ফিজিক্সের বিভিন্ন অঙ্ক করে বের করে যে কাগজটা ঠিক কোথায় পড়তে পারে। ফিজিক্সের বিভিন্ন ম্যাথ আর পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে সে ক্যালকুলেট করে বের করে যে তার টিকিটটা প্রায় 1.5 কিলোমিটার দূরে পড়ার কথা। সেই দূরত্বে গিয়ে সেখানে থাকা বিভিন্ন কাগজের মধ্যে সে টিকিটটাকে খুঁজতে থাকে। তবে অনেক খুঁজেও বেচারার কাছে টিকিট না আসলে সে তো পুরোই পাগল হয়ে যায়। রাগে তার ফায়ার করতে ইচ্ছে করছিল, কিন্তু আফসোস সে ফায়ার করতেও পারবে না, কারণ সাউন্ড হলেই তাকে ফায়ার করে চলে যাবে নর্থ কোরিয়ান আর্মি। তখনই সেখানে ছোপে ছাড়ে লুকিয়ে থাকা একজন সোলজার সিউনহুর দিকেই আসছিল। সিউনহু তো অনেক ভয় পাচ্ছিল। এরপর দেখা যায় এটা তো ইয়ং। ইয়ং প্রথমেই ভাব দেখিয়ে একটা সিগারেট জ্বালায়, আর তারপর সিউনহুকে কাছে ডাক দেয়। এখানে একটা কথা বলি, সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়ার মধ্যে যতটা শত্রুতা, ঠিক ততটা শত্রুতা ছিল এদের সোলজার্সদের মধ্যে। এরা সবসময় একে অপরের পিছন মারতে পছন্দ করে। একে অপরকে এরা একদমই সহ্য করতে পারতো না। সবসময় নিজেদেরকে উঁচা দেখানোর চেষ্টা করত। তারা ক্যাম্পে বসে মাইকের মাধ্যমে তর্ক করে ঝগড়া করত। আবার নিজ নিজ ঘাঁটি থেকে এরা আকাশের দিকে গুলি ছুটত। এই গুলি কারো গায়ে লাগানোর জন্য ছিল না, বরং ছিল অপর পক্ষকে ভয় দেখানোর জন্য। যার গুলির সাউন্ড যত বেশি, তারা তত বেশি ভয়ানক।
ওই পক্ষের দিকে যদি 100 গুলি ছুড়ে তাহলে অপর পক্ষ আবার দ্বিগুণ গুলি ছুড়ে। সাউথ কোরিয়া সবসময় বেশি বেশি গুলি, আর নর্থ কোরিয়ায় আবার ইয়ং বুদ্ধি খাটিয়ে অল্প গুলি ছুড়ে সাউন্ড বক্সের মাধ্যমে বেশি গুলির সাউন্ড করত। সেই সাউন্ড শুনে আবার সাউথ কোরিয়া আরো গুলি ছুটতো। এভাবে সাউথ কোরিয়ার গুলি শেষ হয়ে যেত আর নর্থ কোরিয়া জিতে যেত। এখন ইয়ং চিউনহুকে সে টিকিটটা দেখায় আর বলে, তুমি কি এটা খুঁজছো? চিউনহু যখন তার টিকিটটা দেখে তার মনে হতে থাকে তার দেহ থেকে চলে যাওয়া আত্মা যেন তার দেহে আবার ফিরে আসে। সে কোনো কিছু বলার আগেই মাটিতে বসে ইয়নকে বলে, আমি তোমাকে 10% দেব, তুমি আমাকে আমার টিকিটটা খুঁজে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ইয়ন বলে, হ্যাঁ কি? আমি তোমাকে 10% দেব, তুমি আমাকে টাকাটা উইথড্র করে এনে দাও। শুধুমাত্র টাকা উইথড্র করার জন্য তুমি 10% পাচ্ছ, এজন্য তোমার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। এসব শুনে তো চিউনহু একদম শক। চিউনহু অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু তখনই ইয়ং এর জন্য একটা সিগন্যাল আসে, অর্থাৎ তাকে এখন চলে যেতে হবে। তাই সে চিউনহুকে বলে, এখন আমাকে চলে যেতে হবে, তুমি আমার সাথে 3 দিন পরে দেখা করবে, ঠিক সেম জায়গায় ঠিক সেম টাইমে। ওই দিন তুমি আমাকে তোমার সিদ্ধান্তটা জানাবে। দেখো, 10% বলে কথা, এত টাকা হয়তো তুমি তোমার বাপের জন্মেও দেখনি যত টাকা আমি তোমাকে দিতে চাচ্ছি, সো ভেবে চিন্তে দেখো। এই বলে ইয়ং সেখান থেকে চলে যায়। এরপর নেক্সট দিন ছিল পরদিন সকালের। দেখা যায় চিউনহু তার ক্যাপ্টেনের রুমে ছিল আর তার ক্যাপ্টেন তাকে হালকা করে ছেড়ে দিচ্ছিল, কারণ আসলে কালকে যে এই গাধাটা মাটি খুঁড়ে নর্থ কোরিয়ায় প্রবেশ করেছিল এই বিষয়টা তাদের ক্যাপ্টেন জেনে গিয়েছে। তাই তাকে এখন জিজ্ঞেস করা হচ্ছে সে কেন সেখানে গিয়েছিল। বেচারা চিউনহুর কাছে এখন কোনো জবাব নেই, আর যদি সে সত্যি কথা বলে তাহলে তাকে ক্যাপ্টেনকেও ভাগ দিতে হবে তার টাকার। তাই সে কোনো কিছুই বলে না, চুপ হয়ে থাকে। ক্যাপ্টেন তাকে বারবার জিজ্ঞেস করে কিন্তু সে কিছুই বলে না। তখন ক্যাপ্টেন বলে, তোমার এই চুপ থাকা আমাকে সবকিছুই বলে দিচ্ছে। তুমি যে একজন নর্থ কোরিয়ান আর্মি আমি আগেই বুঝে গিয়েছিলাম। গুপ্তচর হয়ে তুমি আমাদের সাউথ কোরিয়ায় এসেছো যাতে এখান থেকে তথ্য নিয়ে তোমার সঙ্গীদের দিতে পারো। আমার তো তোমার উপরে আগে থেকেই সন্দেহ ছিল, আমার নজর থেকে কেউ বাঁচতে পারে না। এখন তোমার এমন শাস্তি দিব যে তুমি দুনিয়া ছেড়েই চলে যাবে। এসব কিছু শুনে তো চিউনহুর মাথা নষ্ট, সে একদম ভয় পেয়ে যায় আর মাইন্ড কার্ড চিপায় পড়ে সব সত্য কথা বলে দেয় ক্যাপ্টেনকে। সে এটাও বলে দেয় যে সে টিকিটের মাধ্যমে তারা $5.7 মিলিয়ন পেতে পারে। এটা শুনে ক্যাপ্টেন বলে, কি বললে? চিউনহু বলে, হ্যাঁ স্যার, 5.7 মিলিয়ন। এই কথা শুনে ক্যাপ্টেন দ্রুত একটা হাসপাতালে কল দেয় আর বলে, আমাদের এখানের একজন সোলজারের সিরিয়াস ভাবে মেন্টাল প্রবলেম হয়ে গিয়েছে, আপনারা তাড়াতাড়ি আসুন। চিউনহু তখন ক্যাপ্টেনকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে সত্যি কথা বলছে। চিউনহু তখন ক্যাপ্টেনকে বিশ্বাস করানোর জন্য ইয়ং আর সেই টিকিটের একটা ছবি দেখায়। আসলে কালকে রাতে সে ইয়ং আর সেই টিকিটের একটা ছবি তুলে নিয়েছিল লুকিয়ে লুকিয়ে। সে ক্যাপ্টেনকে বলে এটাই হলো সেই টিকিট যেটার প্রাইজ মানি সে জিতেছে। ক্যাপ্টেনও ছবিটাকে ভালো মতো দেখতে থাকে। তখনই সেখানে আরেকজন সোলজার চলে আসে। ক্যাপ্টেন সেই সোলজারকে ছবিটা দেখিয়ে বলে, দেখো তো ছবিটা কি এডিট করা নাকি? ওদিক থেকে বেচারা চিউনহু ভাবছে, আয় হায় রে, আরো একটা ভাগ। এই সোলজারের নাম ডং। ডং তখন ভালো মতো দেখে বলে, না, দেখে তো মনে হচ্ছে এটা রিয়েল ছবি। এখন ফাইনালি ক্যাপ্টেন বিশ্বাস করে। এখন এরা 3 জন মিলে নর্থ কোরিয়া থেকে সেই টিকিটটা আনার প্ল্যান বানায়। ক্যাপ্টেন ডং আর চিউনহুকে বলে, তোমাদেরকে যদি কেউ গলায় পাড়া দেয় তাও তোমরা টাকার কথা ভুলেও বলবা না। এভাবেই দেখতে দেখতে 3 দিন হয়ে যায়। যে জায়গায় দেখা করার কথা সেই জায়গায় ফ্যাটি আর ইয়ং আসছে। চিউনহু, ক্যাপ্টেন আর ডংও আসছে। পথে ক্যাপ্টেন চিউনহুকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি যে তোমার হেল্প করছি তুমি আমাকে কত % দিবে? চিউনহু বলে, আপনাকে আমি 10% দিব। এই কথা শুনে ক্যাপ্টেন ইমোশনাল ড্রামা শুরু করে। ক্যাপ্টেন বলে, তুমি জানো আমি উপর থেকে শক্ত হলেও ভিতর থেকে একদম নরম, ঠিক নারিকেলের মতো। টাকার অভাবে আমার মা হাসপাতালে মরে যাচ্ছে, আমার বউকে আমি একটা ভালো জামা দিতে পারি না, আমার বাচ্চাদের শখ আহ্লাদ পূরণ করতে গেলে আমার পিছন ফেটে যায়, টাকার অভাবে তো আমি পুরাই নিঃস্ব। এইসব ন্যাকা কান্না দেখে চিউনহু বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বললেন না, আর নয়তো আমি কাইন্দা দিব। ওকে ফাইন, আমি আপনাকে 15% দিব। এটা শুনে অফিসার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। পেছন থেকে ডং ভাবে, ক্যাপ্টেন যে এত ভিখারি আগে জানতাম না। এরপর চিউনহু আর ইয়ং দেখা করে। বাকিরা সবাই লুকিয়ে ছিল। চিউনহু ইয়ংকে আবারও বুঝায় যে সে তাকে 10% দিবে, সে যাতে তাকে টিকিটটা দিয়ে দেয়। কিন্তু ইয়ং বলে, আমার কি বলদ পাইছো? টিকিটটা এখন আমার, তাই আমি 90% নিব আর তোমাকে 10% দিব। ভালোই ভালোই রাজি হয়ে যাও। চিউনহু তো তখন প্রচন্ড রেগে যায়। সে এবার তাকে আইন বোঝাতে শুরু করে। সে তার সাথে একটা আইনের বইয়ের পেজও ছিঁড়ে নিয়ে এসেছিল। সেটা তাকে দেখিয়ে বলে, দেখো, কেউ যদি কারো লটারির টিকিট হাতিয়ে নিতে চায় তাহলে সেটা কত বড় ক্রাইম, আর এই জন্য তোমাকে আমি জেলে ভরতে পারি। এটা শুনে ইয়ং হাসে আর বলে, হ্যাঁ,
এটা তোমাদের দেশে আইন হতে পারে, কিন্তু আমাদের দেশে এমন কোনো কিছুই নেই। জিউনহো বলে, কেন তুমি বোকামো করছো? এই টিকিটটা তুমি নিজের কাছে রাখলে তুমি 1 টাকাও পাবে না, কিন্তু যদি তুমি এটা আমাকে দিয়ে দাও তাহলে তুমি 10% পেতে পারো। ইয়ং তখন বলে, শোনো জিউনহো, আমি তোমাকে লাস্ট 20% দিতে পারবো। যদি শর্তে রাজি হয়ে থাকো তাহলে আমার সাথে যোগাযোগ করবে। এই বলে ইয়ং সেখান থেকে চলে যায়। পাশেই লুকিয়ে ছিল ইয়ং এর ফ্রেন্ড ফ্যাটি। ইয়ং আসলে ফ্যাটি আর ইয়ং চলে যাচ্ছিল। হঠাৎই তখন তাদের ক্যাপ্টেন সেখানে চলে আসলে তারা দুজন ধরা পড়ে যায়। এখানে ক্যাপ্টেন সবই দেখে ফেলেছিল, অর্থাৎ ইয়ং যে জিউনহোর সাথে দেখা করেছে সবকিছুই তিনি জানে। তাই তিনিও ভাবছিলেন ইয়ং হয়তো সাউথ কোরিয়ার স্পাই, যাকে সাউথ কোরিয়া থেকে নর্থ কোরিয়ায় পাঠানো হয়েছে অ্যাজ এ সোলজার, যাতে ইয়ং নর্থ কোরিয়া থেকে তথ্য পাচার করে সাউথ কোরিয়ায় নিয়ে যেতে পারে। এজন্য ক্যাপ্টেন এতটা রেগে গিয়েছেন যে তিনি এখনই ফ্যাটিকে গুলি করবেন। ইয়ং তখন ফ্যাটিকে বাঁচানোর জন্য ক্যাপ্টেনকে সব সত্যি কথা বলে দেয়। $5.7 মিলিয়ন। এটা শোনার পর ক্যাপ্টেন আর কিভাবে তার লোভ আটকায়। এদিকে আবার জিউনহোরা অনেক হতাশ। ক্যাপ্টেন আর ডং এর ধারণা এই গাধা জিউনহোই ইয়ংকে পটাতে পারতেছে না। গাধাটা আসলে জানেই না কিভাবে কারোর সাথে ডিল করতে হয়, আর এই জন্য ক্যাপ্টেন চায় তিনি নিজেই দেখা করবেন ইয়ং এর সাথে। এরপর পরদিন সকালে সাউথ কোরিয়ার ক্যাপ্টেন কাং নর্থ কোরিয়ার উদ্দেশ্যে একটা গান বাজায়। আসলে তারা এই গানের মাধ্যমে ইয়ংদের সাথে কথা বলতে চাচ্ছিল। গানের লিরিক্স দ্বারা তারা বোঝাতে চাচ্ছিল যে আমরা তোমাদের সাথে দেখা করতে চাই। আর নর্থ কোরিয়ার এরাও ছিল অনেক স্মার্ট, তারাও সাউথ কোরিয়ার সিগন্যাল বুঝে ফেলে। তারাও তাদের মেসেজটা কিছুটা এভাবে দেয়। তাদের এই পজিশন গুলো সত্যি অনেক ফানি ছিল। নর্থ কোরিয়ার বানানো এই লেটার্স গুলো ডং বুদ্ধি করে লিখে নেয়, আর তারপর লেটার গুলো বোর্ডে লেখার পর তারা বের করার চেষ্টা করে যে ইয়ংরা আসলে কি বলতে চেয়েছে। বেশ কিছুক্ষণ রিসার্চ করার পর এরা বুঝতে পারে যে এখানে লেখা আছে জয়েন্ট সাপ্লাই এরিয়া। এর মানে হতে পারে নর্থ কোরিয়ার ইয়ংরা তাদেরকে বলছে সাপ্লাই এরিয়ায় এসে দেখা করতে, কারণ আগের জায়গা তো এখন আর দেখা করা পসিবল না, যেহেতু তারা একবার ধরা খেয়েছে। আর এই সাপ্লাই এরিয়াটা ছিল নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার বর্ডারের সাথে। আর সচরাচর আর্মিরা সেখানে যায় না, সেখানে মানুষজন নেই বললেই চলে। সাউথ কোরিয়ার ক্যাপ্টেন অর্থাৎ মিস্টার কাং একজন সোলজারকে দিয়ে সাপ্লাই এরিয়ায় যাওয়ার জন্য একটা ম্যাপ তৈরি করে নেন, কারণ আসলে এরা তিনজনের কেউই জানে না সাপ্লাই এরিয়াটা আসলে কোথায়। আর ক্যাপ্টেন কাং যে সোলজারকে দিয়ে ম্যাপ বানিয়েছিল সেই সোলজারও আবার কিন্তু কম বড় গাধা না। সেই গাধা সোলজার ম্যাপের নামে সাদা কাগজের মধ্যে উল্টাপাল্টা ড্রয়িং করে রেখে দিছে ছোট বাচ্চাদের মতো, যার কারণে এদেরও সাপ্লাই এরিয়া খুঁজতে কিছুটা প্রবলেম হয়। এরপর তারা ফাইনালি সেখানে পৌঁছালে দেখে নর্থ কোরিয়ান ক্যাপ্টেন নবাবের মতো বসে আছে, যেন সব টাকা তারই। আর এই ক্যাপ্টেনের নাম হলো ইল। তো প্রথমে তারা দুই পক্ষই বন্দুক টন্দুক নিয়ে অনেক বেশি সতর্ক ছিল, কিন্তু তারপর দুই পক্ষের ক্যাপ্টেনই বলে বন্দুকগুলো নামিয়ে রাখতে। এরপর তারা সুন্দর মতো বসে কথা বলা স্টার্ট করে। নর্থ কোরিয়ান ক্যাপ্টেন মিস্টার ইল বলে, যেহেতু টিকিটটা এখন আমাদের কাছে আছে তাই আমরা আপনাদের মাত্র 20% দিতে পারবো, আর বাকি টাকা আমাদের। সাউথ কোরিয়ান ক্যাপ্টেন বলে, না এটা হবে না, আর এই টাকাটা আমাদের হাতে আনতে গেলেও এত সহজেও আসবে না। টাকাটা আনার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্যাক্স দিতে হবে। আসলে এইসব ট্যাক্স আর এইসব কিছুর বিষয়ে নর্থ কোরিয়ানরা জানতো না, কারণ নর্থ কোরিয়া আসলে খুব স্ট্রিক্ট একটা কান্ট্রি। এদের শাসক এদেরকে এদের দেশে এমন ভাবে রাখে যে তারা অন্য দেশ সম্পর্কে কোনো কিছুই জানতে পারে না। এখানকার প্রত্যেক নাগরিককেই খুব কষ্টে জীবনযাপন করতে হয়। বিভিন্ন ডিজিটাল জিনিস সম্পর্কেও এদের কোনো জ্ঞান নেই। আর এই কারণে সাউথ কোরিয়ান সোলজাররা তাদের সাথে বিভিন্ন জায়গায় ট্যাক্সের একটা চার্ট নিয়ে এসেছিল, যেগুলো টাকা তোলার সময় দিতেই হবে। এই ট্যাক্সের চার্টটা সাউথ কোরিয়ার ডং এদেরকে বুঝিয়ে বলে। ডং বিভিন্ন হিসাব নিকাশ করে দেখে $5.7 মিলিয়ন মধ্যে মাত্র $4 মিলিয়ন তারা পাবে, আর বাকি টাকাগুলো চলে যাবে ট্যাক্সে। এর মানে এই $4 মিলিয়ন কেই ভাগাভাগি করা হবে। এজন্য তারা বলে, যেহেতু টাকাটা আমাদের দেশের আর আমরা এতটা হ্যাসেল পোহাবো, তাই আমরা তোমাদেরকে 20% দিব আর আমরা 80% নিব। এখন বাড়ি আসে নর্থ কোরিয়ানদের হিসাব নিকাশ বোঝানোর। তারা একটা বড় প্রজেক্টর বের করে তাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করে যে তাদেরই আসলে বেশি পাওয়ার হক। প্রজেক্টর দেখে সাউথ কোরিয়ানরা তো অবাক যে এই গাধার দলেদের কাছে আবার প্রজেক্টরও আছে নাকি। বাহ, অনেকটাই উন্নতি হয়েছে। তো নর্থ কোরিয়ানদেরও একই কথা, তারা 80% নিবে আর এদেরকে 20% দিবে। তো এই বিষয়ে সাউথ কোরিয়ানরা বলে, আমাদের ডিলে শেষ কথা, আর নয়তো আমরা চলে যাই, বাই বাই। মিস্টার কাং তখন বলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন বসুন, শুনুন আমার কথা, আমরা এই ডিল থেকে 10 মিনিটের বিরতি নিতে যাচ্ছি। এরপর তারা বিরতি নিয়ে এক পক্ষ থেকে আরেক পক্ষ একটু দূরে যায়। সাউথ কোরিয়ান সোলজাররা এই সময় অনেক রেগেছিল, কারণ তাদেরই টাকা এই স্যাসরার দলেরা নিয়ে যেতে যাচ্ছে। তখন জিউনহো বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। আসলে আমরা যে এতটা গাধা, আমরা আর কি বলবো, ওদের কাছ থেকে একবার যদি আমরা টিকিটটা নিতে পারি, তারপর তো আমরা আমাদের দেশে টিকিটটা নিয়ে যাব। টিকিটটা নিয়ে আমাদের দেশ থেকে টাকা তোলার পর সেই টাকা দিয়ে আমরা যা ইচ্ছে তাই করতে পারবো। ওদেরকে তো টাকা দেওয়ার
আমাদের কোনো প্রয়োজনই নেই। আমরা কেন শুধু শুধু এতক্ষণ বোকামো করলাম? ওরা যে ডিলে দেখ আমাদের সেই ডিলে রাজি হয়ে যাওয়া উচিত আর টিকিটটা আমাদের হাতে নেওয়া উচিত। আর তারপর তো তাদেরকে 20% তো দূরের কথা ঘোড়ার ডিমও দিব না। আর তারা চাইলেও কোনোভাবে আমাদের কাছ থেকে টাকাটা নিতে পারবে না। আর তাই এখন ওরা যে ডিলে দেখ না কেন আমরা রাজি হয়ে যাব। জিউনহোর এত সুন্দর আইডিয়া শুনে তো এরা দুইজন পুরাই বলদ হয়ে যায় যে এত ইজি বিষয়টা কেন তাদের মাথায় ঢুকলো না। এদিকে আবার নর্থ কোরিয়ান সোলজাররাও প্রচুর টেনশনে ছিল, কারণ তারা এই ডিলটা কনফার্ম না করতে পারলে টিকিটটা তাদের কোনো কাজেই আসবে না। 80% তো দূরের কথা কোনো টাকাই পাবে না। আর তাই তাদের কাছে মনে হয় নাই মামার চেয়ে কানা মামা ভালো, আর এজন্য এরা এবার ডিলটাকে একটু সহজ করবে। এরপর আবারও এদের মধ্যে ডিল স্টার্ট হয়। নর্থ কোরিয়া থেকে ক্যাপ্টেন ইল বলে, আচ্ছা ঠিক আছে যাও, তোমরা তিনজন পাবে 10% করে, অর্থাৎ 30%, আর আমরা নিব বাকি টাকা। এখন এটা শুনতে না শুনতেই সাউথ কোরিয়ার ক্যাপ্টেন কাং সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। আর এই বিষয়টায় নর্থ কোরিয়ানদের কিছুটা খটকা লাগে যে এখন তারা কিভাবে রাজি হয়ে গেল। তারা তো 80% ছাড়া নিতেই চাচ্ছিল না, তাহলে এখন কিভাবে 30% রাজি হয়ে গেল? নর্থ কোরিয়ানরা যে এই বিষয়টা সন্দেহ করছে এটা আবার জিউনহো বুঝতে পারে, আর তাই সে বুদ্ধি করে মন খারাপের অভিনয় করছিল। তো এরপর নর্থ কোরিয়ার ক্যাপ্টেন ইল যখন সাউথ কোরিয়ার ক্যাপ্টেন কাংকে লটারি টিকিটটা দিতে যাচ্ছিল, তখন আবার ইয়ং ডং আর চিউনের দিকে নজর দিলে দেখতে পারে এদের হাসিটা খুবই রহস্যজনক। তার সন্দেহ লাগলে সে তার ক্যাপ্টেনকে আটকানোর চেষ্টা করে, যার কারণে এদের মধ্যে টিকিটটাকে নিয়ে ছোট বাচ্চাদের মতো কাড়াকাড়ি শুরু হয়ে যায়। আর এবার তো নর্থ কোরিয়ান সোলজাররা সাউথ কোরিয়ান সোলজারদের বিশ্বাস করতে পারছিল না, কারণ একবার টিকিট চলে গেলে তারা আর টাকা পাবে না। কিন্তু যখন এদের মধ্যে টিকিট নিয়ে কাড়াকাড়ি চিল্লাচিল্লি চলছিল, তখন সেখানে আবার আরেকজন সোলজার চলে আসে। আর এই সোলজার ছিল সাউথ কোরিয়ান সোলজার। ইনি সেই ব্যক্তি যে কিনা সেই ফালতু ম্যাপটি বানিয়েছিল। আর এই লোকটা অনেক হাবা, তবে লোকটা যে কোনো জিনিসের খুব ভালো মীমাংসা করতে পারে। ক্যাম্পে সোলজারদের মধ্যে কোনো ঝামেলা হলে ইনি সেই ঝামেলার সমাধান বের করেন। আর তাই এরাও এনাকে টিকিট নিয়ে মহা ঝামেলাটা সমাধানের জন্য রাখে। প্রথমে তো এরা প্রত্যেকেই এদের সমস্যার কথা বলে, এরপর লোকটা সমাধান বের করার চেষ্টা করে। তিনি বলে, দেখো লটারি টাকাটা কেবলমাত্র সাউথ কোরিয়ানরাই তুলতে পারে, তবে টিকিট আছে নর্থ কোরিয়ানদের কাছে, আর নর্থ কোরিয়ানরাও সাউথ কোরিয়ানদের ছাড়া টাকাটা পাবে না। সাউথ কোরিয়ানরাও নর্থ কোরিয়ানদের কাছ থেকে টিকিটটা না নিলে তারাও টাকাটা পাবে না। আর তাই আমার মনে হয় এখানে টাকার ভাগটা 50-50 হওয়াটাই ভালো, কারণ দুই পক্ষকেই দুই পক্ষের প্রয়োজন রয়েছে। আর যদি টাকার ভাগ 50-50 হয় তাহলে তোমাদের মধ্যে ঝগড়াঝাটি আর থাকবে না। দুই পক্ষরই 50-50 বিষয়টা মানতে বুকে লাগছিল, কিন্তু এটাই যেহেতু উত্তম তাই তাদেরকে বাধ্য হয়ে মানতে হয়। ওকে গেল। এখন নর্থ কোরিয়ানরা বলে টিকিটটা তারা দেওয়ার পর তারা যে টাকাটা পাবে এটার কি গ্যারান্টি রয়েছে? সাউথ কোরিয়ানরা তো তাদেরকে টাকাটা নাও দিতে পারে। লোকটা তখন বলে, কোনো সমস্যা নেই, আমার কাছে এটারও সমাধান রয়েছে। আর এই বিষয়টার সমাধান হলো দুই পক্ষকে এই বিষয়ে দলিল বানিয়ে সাইন করতে হবে, আর তার পাশাপাশি দুই পক্ষ থেকে একজনকে অদল বদল করে নিতে হবে, যাতে করে কোনোভাবেই চালাকি না করা যায়। আইডিয়াটা সুন্দর, কিন্তু ঝামেলার বিষয় হলো কারা নিজেদের জায়গা অদল বদল করবে। আর যদি বাই এনি চান্স ধরা পড়ে তাহলে শেষ। তো কারা জায়গা অদল বদল করবে এই বিষয়টা ডিসাইড করার জন্য দুই পক্ষই কিছুটা সময় নেয়। এরপর পরদিন সাউথ কোরিয়া দেখা যায় ক্যাপ্টেন কাং বলছে তিনি যেহেতু ক্যাপ্টেন তাই তার পক্ষে যাওয়া তো পসিবল না, ডং অথবা চিউনহোর মধ্যে যে কোনো একজনকে যেতে হবে। কিন্তু এদের মধ্যে দুজনের একজনও রাজি হচ্ছিল না, কারণ এটা মোটেও সহজ কথা ছিল না। নর্থ কোরিয়ার মতো দেশে চুপে চুপে গিয়ে সেখানে টিকে থাকাটা সহজ নয় মোটেও। সবাই চিউনহোকে যেতে বলছিল, কিন্তু চিউনহো বলে সবসময় সেই কেন, সে টস করতে বলে, টসে যে হারবে সেই যাবে। এরপর চিউনহো নিজের টসে নিজেই হেরে যায়, আর তারপর হেরে যাওয়ার পর তো বেচারা মনের দুঃখে কান্না শুরু করে দেয়। এদিকে নর্থ কোরিয়া ইয়ংহোকে যেতে বলা হয়, কিন্তু ইয়ংহো রাজি ছিল না। কিন্তু ক্যাপ্টেন ইল বলে যদি সে না যায় তাহলে সে তাকে এখনই মেরে ফেলবে। এই ভয়ে বেচারা ইয়ং না চাইতেও রাজি হয়ে যায়। এরপর নেক্সট সিন ছিল নর্থ কোরিয়ার ক্যাম্পে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে গরুর দুধ তুলছিল। মেয়েটার নাম ইয়ংহি, আর সে ইয়ং এর ছোট বোন। সেও এই ক্যাম্পেই চাকরি করত, তবে সে কৃষি ডিপার্টমেন্টে ছিল। সে তার ভাইয়ের সাথে আলোচনা করছিল যে সে তার কৃষি বিষয়ের পড়াশোনাটা আরো ভালো মতো চালানোর জন্য শহরের বাইরে যাচ্ছে কিছুদিনের জন্য। নর্থ কোরিয়ান ভাষা আর সাউথ কোরিয়ান ভাষা একদম সেমই, তবে কিছু কিছু জায়গায় হালকা হালকা ডিফারেন্স রয়েছে, প্লাস টোনটাও একটু ভিন্ন। আর তাই এরা দুজন বসে বসে একে অপরের দেশের ভাষা শিখছিল, যাতে ভুল করেও কেউ এদেরকে ধরতে না পারে। তো
তো এরপর নেক্সট দিন রাতে সব স্কিল শিখে এরা আগের জায়গায় গিয়ে পৌঁছায় আর তারপর এদের ডিলটা পুরোপুরি ভাবে ফাইনাল হয়। চিনহো আর ইয়ংও একে অপরের ড্রেস পরে রেডি। নর্থ কোরিয়ার ক্যাপ্টেন ইলো সাউথ কোরিয়ার ক্যাপ্টেন কাং এর কাছে সেই মূল্যবান টিকিটটা দিয়ে দেয় আর তারা কিছুদিন পরেই অনেকগুলো টাকা পাবে। এজন্য নর্থ কোরিয়ানরা অগ্রিম সেলিব্রেশন করার জন্য জুস নিয়ে এসেছিল আর তারপর দেখা যায় যে সাউথ কোরিয়ানরা অনেক দামি দামি খাবার নিয়ে এসেছিল যেগুলো আবার নর্থ কোরিয়ানরা কখনো চোখেও দেখেনি। আর তাই সাউথ কোরিয়ার ডং এদেরকে সব খাবার সম্পর্কে পরিচিত করিয়ে দিচ্ছিল আর কিভাবে খেতে হয় এটাও বলে দিচ্ছিল। তবুও এই গাধার দোলারাই নতুন নতুন খাবারগুলো খেতে পারছিল না। বিষয়টাকে সেলিব্রেশন করার জন্য এরা খেলাধুলা করছিল। 2 দিন আগেও যারা একে অপরকে বিশ্বাস করতে পারছিল না তারা এখন একসাথে খেলাধুলা করছে। এরপর তারা সেলিব্রেশনটাকে আরেকটু জমানোর জন্য নাচানাচি শুরু করে। ফ্যাটি খুব সুন্দরভাবে গার্লি ডান্স করতে পারতো। তার এই গার্লি ডান্স সবার লিভার ছুঁয়ে যায়। তবে নর্থ কোরিয়ার ক্যাপ্টেন ইল বলে, থামো ফ্যাটি, তুমি নর্থ কোরিয়ার একজন মানুষ হয়ে এভাবে মেয়েদের মতো নাচছো, তোমার শরম করা উচিত। ফ্যাটি তো ভয় কাঁপছিল। সাউথ কোরিয়ার ক্যাপ্টেন কাং ক্যাপ্টেন ইলকে থামাতে গেলে ক্যাপ্টেন ইল শোনে না আর তারপর হঠাৎই সবাইকে সারপ্রাইজ দিয়ে তিনিও মেয়েদের মতো ডান্স শুরু করে দেন। এদের এত সুন্দর কিডনি ছুঁয়ে যাওয়া নাচ দেখে এরাও নাচা শুরু করে দেয়। সেদিন এত সুন্দর একটা রাত কাটানোর পর চলে আসে ভয়ঙ্কর দিন। চিউনহো এখন নর্থ কোরিয়াতে এদের জাতীয় সঙ্গীত গাইছে। কিম জং উনের গুণগান গাইতে গাইতে বেচারার তো অবস্থা খারাপ। তার উপরে সকাল থেকে নর্থ কোরিয়ান সোলজার্সদের কোনো খাবার খেতে দেওয়া হয়নি। আর এদিকে ইয়ং সাউথ কোরিয়াতে এসে এত মজার মজার খাবার পায় যে খালি গিলতেই থাকে। ইয়ং বেচারা পানি খাবে, তবে ফিল্টার থেকে কিভাবে পানি খেতে হয় এটাও সে জানে না। ক্যাম্পে অন্যান্য সোলজাররা একটা ছেলের জুতাকে ধাক্কা মারে যার কারণে তার জুতাটা নোংরা হয়ে যায়। এই বিষয়টা আবার ইয়ং দেখতে পায় আর তার কাছে বিষয়টা খুব খারাপ লাগে। ছেলেটা যখন সেখানে বসেছিল ইয়ং তখন তার কাছে গিয়ে বলে সে তার জুতাটা পরিষ্কার করে দিবে। আসলে ইয়ং অনেক ভালো জুতা পরিষ্কার করতে পারতো আর তারপর পরিষ্কারের নামে ছ্যাপ মেরে মেরে চেটে চেটে ডলে ডলে পরিষ্কার করে দেয়। জুতা তো ভালোই চকচক করছিল কিন্তু ছ্যাপের গন্ধে আর কি বলবো। তবুও চকচক করা জুতা ছেলেটার কাছে খুব ভালো লাগে আর সে বলে তার সিক্রেট কি। ইয়ং বলে সিক্রেট, এই বলে সে ছ্যাপ মেরে দেয় আর বলে হ্যাঁ এটাই। এদিকে নর্থ কোরিয়ায় সোলজার্সদের সকালে খাবার না দিয়ে ট্রেনিং করাচ্ছিল। হাতের ট্রেনিং, মাথার ট্রেনিং, আসল জায়গার ট্রেনিং। এক একটা ট্রেনিং দেখেই চিউনহুর কলিজা কেঁপে যায়। এই সোলজারের ট্রেনিং শেষ হওয়ার পরে চিউনহুর পালা। বেচারা তো ভয়ে কাঁপছিল। তো চিউনহুকে ডাক দেওয়া হয়। তার পেটের মধ্যে একটা মেরে বলা হয় এত নরম পেট কেন। আর তারপর তাকে তাদের সিনিয়র বলে তোমাকে দেখে তো নতুন মনে হচ্ছে। তিনি তাকে কিছু প্রশ্ন করে। সৌভাগ্যবশত বেচারা প্রশ্নের উত্তর দিতে পারে আর তারপর সবাই চিউনহুর জন্য হাত তালি দেয়। চিউনহু মনে মনে ভাবে যাক এই যাত্রায় বেঁচে গেছি। আর তারপর সিনিয়র বলে চলো এবার তোমার বুকের উপর পাথর রেখে পাথরকে ভাঙা হবে, চলো। এটা শুনে তো চিউনহু কি বলবে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু কিছু করার নেই, তাকে বুকে পাথর নিতেই হয়। আর তারপর যখন পাথরটা ভাঙবেই তখন সেখানে ক্যাপ্টেন ইল চলে আসে। ক্যাপ্টেন ইল সেখানে এসে সিনিয়রকে মেরে দেয় আর তাকে বলে নতুন আসা সোলজারদের দিয়ে এত কঠিন ট্রেনিং করানো ঠিক নয়। এখন নর্থ কোরিয়ান আর্মিরা যেহেতু অনেক স্ট্রিক্ট তাই এখানে প্রায় সবগুলো চাকরি ছিল খুব কঠিন। আর তাই চিউনহুকে ক্যাম্পের ফার্মারের দায়িত্বটা দেওয়া হয়, অর্থাৎ সে এখন থেকে ক্যাম্পের গরু ছাগল আর শাকসবজির খেয়াল রাখবে। আর এই ক্যাম্পে একটা ছোট্ট ফার্মারও ছিল। তো এই ছোট্ট ফার্মার ছেলেটার সাথে চিউনহুর কথা হলে সে জানতে পারে তাদের এখানে অনেকগুলো হাঁস মুরগি রয়েছে। তবে দুঃখজনক বিষয় হলো বেশ কয়েকদিন থেকে হাঁস মুরগিরা ডিম দিচ্ছে না আর এজন্য এখানকার হেড খুবই টেনশনে আছে। চিউনহু তখন বিষয়টা বুঝতে পারে আর সে তাকে বলে তোমাদের যেমন জীবনে আনন্দের প্রয়োজন হয় তেমনি হাঁস মুরগিরও জীবনে আনন্দের প্রয়োজন হয়। আনন্দে না থাকলে তারা বোরিং ফিল করে আর তারা ডিম দেয় না। চিউনহু আর এই ছোট্ট ফার্মারটা কথা বলতে বলতেই সেখানে ইয়ংহি চলে আসে। চিউনহু ইয়ংহিকে দেখতে না দেখতেই তার লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায় আর সে তার দিকে এক নজরে তাকিয়েই থাকে। এরপর রাত চলে আসে। চিউনহু ফার্মের সব প্রাণীকে খাবার দেয় আর ফার্মটাকে একদম ডিস্কো মিস্কো দিয়ে ভালো মতো সাজায়। এরপর সারা রাত তো এখানে ভালোই নাচ গানা হয়। চিউনহু তো পুরো ফার্ম একদম কাঁপিয়ে দেয়। এরপর সকাল হলে ছোট্ট ফার্মার ফার্ম হাউসে যায়। সেখানকার পর্দা সে সরাতে না সরাতেই অবাক। হাঁস মুরগিরা ডিম দিয়ে পাহাড় বানিয়ে ফেলছে, অনেকগুলো বাচ্চা ফুটে চিউ চিউ করছে আর ওইখানে থাকা পুরুষ হাঁসগুলো দেখে বোঝাই যাচ্ছিল যে তাদের রাত আসলে কতটা রঙিন কেটেছে। এত এত ডিম দেখে তো মানুষ হাততালি দিতে যেও থমকে যাচ্ছিল। এইসব দেখে সেখানকার হেড চিউনহুকে বলে এটা তুমি করছো, তোমার কারণে আমাদের এখানের খাদ্যের সমস্যাটা সলভ হয়ে গেল। হেড তাকে জড়িয়ে ধরে আর তার অনেক প্রশংসা করে। তিনি মনে করেন চিউনহু হয়তো কৃষি সম্পর্কে অনেক জ্ঞান রয়েছে আর তাই তাকে আরো উচ্চ শিক্ষিত করার জন্য তাকে এগ্রিকালচারাল সায়েন্স কলেজে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যেখানে একবার পাড়া মারলে 2-3 বছরের আগে আর ফেরা পসিবল না। আর এটা চিউনহুও বুঝতে পারে। বেচারা উপকার করতে গিয়ে নিজের পায়েই কোড়াল মারলো।
আর এখন তো ক্যাপ্টেনও কোনো কিছু করতে পারছিল না, কালকেই তাকে পাঠিয়ে দেওয়া হবে। আর তার যাওয়া আটকানোর জন্য ক্যাপ্টেন, ফ্যাটি আর সে মিলে যেই গাড়ি দিয়ে তার যাওয়ার কথা সেই গাড়ির সব পার্টস খুলে ফেলে। আর তারপর তারা খুলে চলে যাওয়ার সময় দেখে তারা ভুলবশত ভুল গাড়ির পার্টস খুলে ফেলেছে। গাধাগুলোর দ্বারা একটা কাজও ভালো মতো হয় না। আর তারপর চিউনহুর সময় চলে আসে তার এগ্রিকালচারাল কলেজে যাওয়ার। সবাই তাকে চেয়ার করছিল। চিউনহু বেচারা মনে মনে কেন্দে মরে যাচ্ছিল। কিছুটা পথ যেতে না যেতেই সেখানে ইয়ংহি চলে আসে। ইয়ংহি তাকে একদম হিরোর মতো এসে বাঁচিয়ে ফেলে। আসলে ইয়ংহি মাত্রই সেই এগ্রিকালচারাল কলেজ থেকে এসেছে, তাই সে হেডকে বলে যে সেই পারবে সবকিছু সামলাতে। চিউনহুর আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর এভাবেই চিউনহুর যাওয়াটা থেমে যায়। এরপর চিউনহু আর ইয়ংহি একসাথে বসে কথা বলে। তো চিউনহু এখানে জানতে পারে ইয়ংহি আসলে তার সম্পর্কে সবকিছুই জানে, তার ভাই তাকে সবকিছুই বলে দিয়েছে। ইয়ংহি চিউনহুকে সবকিছু খুলে বলছিল, আর চিউনহু তো তার দিকে এক নজরে তাকিয়েই ছিল। এখন থেকে চিউনহু আর ইয়ংহি ফার্মে একসাথেই কাজ করবে। ইয়ংহিও একটু একটু বুঝতে পারছিল যে চিউনহু তাকে পছন্দ করে। নেক্সট দিনে আমরা সাউথ কোরিয়ান সোলজার্সদের দেখতে পারি, তাদের সাথে ইয়ংও ছিল। প্রায় প্রতিদিনের মতোই তারা বর্ডারের চারিদিকে প্র্যাকটিস করছিল, কিন্তু তখনই হঠাৎ তাদের মধ্যকার একজন সোলজার সেখানে থাকা একটা মাইনের উপর পা রেখে দেয়। আর এই মাইনটা নর্থ কোরিয়ানদের ছিল, যেই মাইনে একবার পাড়া মারলে, পা সরালে কিংবা নড়াচড়া করলে ব্লাস্ট হয়ে যাবে। এটা দেখে সেখানকার সব সোলজার্সরা ভয় পেয়ে যায়, কিন্তু ইয়ং ভয় পায় না। সেই ছেলেটার কাছে এসে মাইনটা নষ্ট করার চেষ্টা করে। আসলে এই মাইনটা তো তারাই পুঁতেছে, তাই সে জানে এটা কিভাবে নষ্ট করতে হয়। সে মাইনটাকে নষ্ট করতে একদম সাকসেস হয়ে যায়, আর সেখানে থাকা একজন সোলজারেরও কোনো ক্ষতিই হয় না। তার এত বড় সাহসিকতা দেখে সেখানকার সবাই অবাক হয়ে যায় আর তাকে নিয়ে প্রাউড ফিল করতে থাকে। ক্যাম্পের সবাই তো তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। আর এভাবে ইয়ং আর চিউনহু দুজনেই একে অপরের দেশে হিরো হয়ে যায়। এখন এদিকে আবার ক্যাপ্টেন কাং ডংকে লটারি টাকাটা উঠানোর জন্য পাঠানোর কথা ভাবছিলেন, কিন্তু ক্যাম্প থেকে কেউই খুব সহজে বের হতে পারে না। বের হওয়ার শুধু একটাই পথ ছিল, আর সেটা হলো ডং এর দেহে কোনো জায়গায় ইনজুরি হতে হবে, আর তাহলেই সে ক্যাম্প থেকে বের হওয়ার সুযোগ পাবে। এখন হাত ভাঙার বিষয়টা ডং মানতে রাজি না, কিন্তু এটা ছাড়া কোনো উপায় নেই, তাই হাত এখন ভাঙতেই হবে। ক্যাপ্টেন কাংয়েরও হাত ভাঙতে একটু খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। শেষমেশ ডং এর হাতটা ক্যাপ্টেন কাং ভেঙেই দেয়। এখন বিষয় হলো লটারি টিকিটটা সে কিভাবে লুকিয়ে নিয়ে যাবে, কারণ যাত্রাপথে অনেক সিকিউরিটি রয়েছে। তখন ক্যাপ্টেন কাং আইডিয়া দেয় যে ডং তার আন্ডারওয়্যারের ভিতরে নিয়ে যাবে টিকিটটা, এখানে এই টিকিটটা অনেক সেফ থাকবে। ক্যাপ্টেন কাং তাকে বলে দেয় সে যাতে ভুল করেও প্যান্টে হিসু না করে। আর এভাবেই ডং তার দেহের সবচেয়ে মূল্যবান জিনিসটার উপরে মূল্যবান টিকিটটাকে বসিয়ে চলে যায়। সে তার আসল জায়গায় বারবার ধরে ধরে দেখছিল যে টিকিটটা কি আসলে আছে কিনা ঠিক মতো। ডং এর এসব কাজকর্ম দেখে তো গাড়ির ড্রাইভার পর্যন্ত ভয় পেয়ে যায় যে এই লোকটার আসলে কোনো খারাপ মন্তব্য নেই। তো এভাবেই সে অনেকটা দূরত্ব পার করে যেতে থাকে। সে যেখানেই যাচ্ছিল বারবার শুধু তার আসল জায়গা ছুঁয়ে দেখছিল, কারণ তার ভয় লাগছিল, কারণ টিকিটটা অনেক মূল্যবান। আশেপাশে কোনো মেয়ে আছে নাকি কি আছে সে কোনো কিছুই খেয়াল করছিল না। লোকজন আবার ডং এর এইসব কর্মকাণ্ড দেখছিল, সবাই ডংকে অসভ্য একটা লোক ভাবছিল। তখন একটা মেয়ে আবার ডং এর একটা ছবি তুলে নেয়। ছবিটায় ডং তার আসল জায়গা ধরেছিল, আর তার চোখগুলো উল্টানো ছিল। আর শুধু এই মেয়েটাই নয়, অনেকেই তার ভিডিও আর ছবি তুলে, যেগুলো ভাইরাল হতে বেশি সময় লাগে না। আর সে যে এত ফেমাস হয়ে গিয়েছে এই বিষয়ে বেচারা কিছুই জানতো না। রাস্তায় সবাই ভূতের মতো তার দিকে তাকিয়েছিল। তো যাই হোক, সে এভাবে সেই লটারি অফিসে চলে আসে, কিন্তু তখন সেখানকার অফিসার তাকে চিনে ফেলে যে আরে এটা তো সেই অসভ্য সোলজারটাই। তাই সেখানকার সবাই মিলে ডং এর পিছা করতে থাকে। এদিকে যেহেতু ডং পুরো সাউথ কোরিয়ায় ফেমাস হয়ে গিয়েছে, তাই ক্যাপ্টেন কাংও এটা জেনে ফেলে যে তার পাঠানো বোকা ছেলেটা কি করে ফেলছে। তিনি ডংকে কল করেন, কিন্তু ডং তো দৌড়ানোর সময় তার ফোনটাও ফেলে এসেছে। ক্যাপ্টেন কাংয়ের তো এসব দেখে কষ্টে কান্না চলে আসছিল। এদিকে আবার নর্থ কোরিয়া ইয়ংহিকে তাদের সিনিয়র তার রুমে ডাকে। ইয়ংহি সেখানে গেলে সিনিয়র তার সাথে খারাপ কিছু করতে চায়। এসব কিছু আবার ছোট্ট জানালা দিয়ে চিউনহু দেখছিল। তবে সে সেখানে এসে কিছু করার আগেই ইয়ংহি সিনিয়রকে মার্শাল আর্ট দেখিয়ে দেয়। আর তারপর সেখানে চিউনহু আসলে ইয়ংহি তার সাথে চলে যায়। সিনিয়র তখন এদের দুজনকে একসাথে যেতে দেখে বুঝতে পারে যে হয়তো এরা একে অপরকে পছন্দ করে। সিনিয়রের পছন্দ হয় ইয়ংহিকে, কিন্তু ইয়ংহির আবার পছন্দ চিউনহুকে। তাই সিনিয়র এখন চিউনহু সম্পর্কে ডিটেলস জানতে শুরু করে। সব কাগজপত্র ঘাটাঘাটি করতে গেলে সে দেখে কাগজপত্রের মধ্যে ঘাপলা রয়েছে। এসব দেখে তার সন্দেহ হয়, আর তাই তিনি চিউনহুকে তার রুমে ডাক দেন। তাকে জিজ্ঞেস করা হয় সে কোথা থেকে এসেছে, সে কে।
চিউনহুর কাছে এসব কোনো কিছুরই উত্তর ছিল না। তখনই সেখানে ইয়ংহি চলে আসে। চিউনহুকে বারবার প্রশ্ন করা হচ্ছিল, সে এবার সত্যিটা বলেই দিচ্ছিল, কিন্তু তখনই ইয়ংহি চালাকি করে চিউনহুকে মারতে শুরু করে আর তাকে জিজ্ঞেস করে সে কি কোরিয়া থেকে আসা স্পাই। এইসব মারামারির মধ্যে ইয়ংহি চালাকি করে সিনিয়রকে মেরে দেয়। এক মাইরেই সিনিয়র অজ্ঞান। এইসব কিছুর মধ্যেই সেখানে ক্যাপ্টেন ইল চলে আসে। ক্যাপ্টেন ইল তখন তাদেরকে বলে চিউনহুকে এখনই সাউথ কোরিয়ায় চলে যেতে হবে, আর নয়তো তার জানের ঝুঁকি রয়েছে, তাই ইয়ংহি যাতে তাকে নিয়ে এখান থেকে এখনই চলে যায়। ক্যাপ্টেন ইল সিনিয়রকে সামলে নিবে। এরপর ইয়ংহি চিউনহুকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তায় সে ছেলেটার সাথে দেখা হয়। ছেলেটা তাদেরকে বলছিল এই বেবি পিগটা হারিয়ে গিয়েছিল, আর তাই তার মা তাকে অনেক খুঁজেছে। তার মা তাকে খুঁজতে খুঁজতে কোথায় জানি চলে গিয়েছে। এখন তাকে পাওয়া গিয়েছে, কিন্তু তার মাকে পাওয়া যাচ্ছে না। তো এরপর ছেলেটা সেখান থেকে চলে গেলে চিউনহু পিগটাকে ছেড়ে দেয় আর ইয়ংহির সাথে সাপ্লাই এরিয়ার দিকে চলে যেতে শুরু করে, কারণ এই দিনের বেলায় সাউথ কোরিয়া যাওয়া সম্ভব নয়, আর নর্থ কোরিয়াতেও বেশিক্ষণ থাকা সম্ভব নয়। তাই এখন তাদের জন্য একটা সেফ জায়গা হলো সাপ্লাই এরিয়া। এদিকে ক্যাপ্টেন বিষয়টা সামলানোর জন্য সিনিয়রকে ভয় দেখায় যে সিনিয়র যদি মুখ খুলে তাহলে তাকে মেরে ফেলা হবে। এদিকে আবার দেখা যায় সেই বেবি পিগের মা তার বেবিকে খুঁজতে খুঁজতে সাইকো হয়ে যাচ্ছে। সাউথ কোরিয়া থেকেও সবাই সাপ্লাই এরিয়া চলে এসেছিল। ইয়ংহি আর চিউনহুও চলে এসেছে। এখন শুধু বাকি আছে ডং এর টাকাটা আনার। একটু পরে সেখানে ডং চলে আসে আর তাদেরকে কাহিনী শোনাতে থাকে যে তার এই টাকাটা আনতে কতটা কষ্ট হয়েছে। আসলে হয়েছে কি, ডং এর কাছে যে টিকিটটা আছে এটা আবার এক বড়লোক মহিলার এজেন্ট জানতে পারে, আর সেই এজেন্ট তার সাথে সেই বড়লোক মহিলার দেখা করিয়ে দেয়। এখন এই বড়লোক মহিলার একটা উদ্দেশ্যের কারণে সেই টিকিটটা প্রয়োজন, যে টিকিটটা ডং এর কাছে আছে। তবে মহিলা বলে তিনি ডংকে সব টাকা দিয়ে দিবে। যাক, এই বিষয়টা আবার ডং এর জন্য ভালোই হয়েছে। তো ডং মহিলাটাকে টিকিটটা দেওয়ার জন্য প্যান্টের চেইন খুলে জায়গা মতো হাত ঢুকায়। এটা দেখে তো বড়লোক মহিলা চিৎকার করে ওঠে। মহিলা তার ড্রাইভারকে বলে এই ছেলেটা আমার সাথে খারাপ কিছু করতে যাচ্ছে। ড্রাইভার তখন বলে আমার ম্যামের সাথে খারাপ কিছু করতে চাইলে আপনাকে একদম আমি কেটে ফেলবো। ডং বলে আরে ভাই আজব তো, আপনার বুড়ি ম্যামের সাথে খারাপ কিছু করতে আমার বইই গিয়েছে। সে তাদেরকে প্যান্টের চেনটা ভালোভাবে খুলে দেখাতে থাকে এখানে কি আছে, মানে টিকিট আছে। যাক, মহিলাটা টিকিটটা দেখে একটু শান্ত হয় আর ডংকে টাকাটা দিয়ে দেয়। আর এভাবেই অনেক স্ট্রাগল করে সে টাকাগুলো এনেছে। এইসব কথাবার্তার মধ্যে সেখানে গোলাগুলি শুরু হয়ে যায়। দেখা যায় সেই সিনিয়র ক্যাপ্টেনকে গান পয়েন্ট করে সেখানে নিয়ে এসেছে। এর মানে কাহিনী পুরোই উল্টে গেছে। ক্যাপ্টেন কি সিনিয়রকে সামলাবে, উল্টো সিনিয়রই ক্যাপ্টেনকে গান পয়েন্ট করেছে। সিনিয়র এখন তাদেরকে মেরে ফেলার ভয় দেখিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছিল। এসব কিছু দেখে তো বেচারাদের অবস্থা খারাপ। এইসব মারামারির মধ্যে দেখা যায় সেখানে সেই বেবি পিগের সাইকো মা চলে এসেছে। পিগের মা আবার এখানে সেই টাকার ব্যাগটাকে তার বাচ্চা মনে করছিল, আর তাই সে সিনিয়রকে ধাক্কা মেরে টাকার ব্যাগটা নিয়ে চলে যায়। এখন এই জায়গাটা যেখানে ছিল সেই জায়গাটায় অনেকগুলো মাইন পুঁতে রাখা হয়েছিল, তাই এখানে সবসময় বুঝে শুনে হাঁটতে হয়। কিন্তু পিগ দৌড়ে যাওয়ার সময় সবগুলো মাইন ব্লাস্ট মারে। সিনিয়রও তখন দৌড়ে পিগের পিছু করলে মাইন তাকে আসমানে উড়িয়ে দেয়, যার ফলে সেই সিনিয়র, পিগ আর টাকায় আগুন ধরে যায়। বেচারাদের এতদিনের কষ্ট এক মুহূর্তেই শেষ। কেউই এটা মানতে পারছিল না। সবাই যখন একদম হতাশ হয়ে পড়ে তখন ডং আবারও তার প্যান্ট খুলে জায়গা মতো হাত দেয়। ইয়ংহি তো ভয় পেয়ে যায়। সবাই বলতে থাকে আরে এসব কি। ডং বলে আরে না না, তোমরা ভুল বুঝছো। আর তারপর দেখা যায় তার শরীরে অনেকগুলো টাকা লুকিয়ে আছে। আসলে ডং টাকাগুলোকে সেফে আনার জন্য কিছু টাকা তার ব্যাগে আর কিছু টাকা তার নিজের সাথে নিয়ে এসেছিল। তবে তার সাথে যে টাকাগুলো ছিল সেগুলো কিন্তু কম নয়। এগুলো দেখে সবাই হ্যাপি হয়ে যায় আর তারপর টাকা ভাগাভাগি করে সবাই নিয়ে নেয়। কিন্তু এরপর চলে আসে বিদায় নেওয়ার সময়। ফ্যাটি ডংকে বলে সে তাদের এই দিনগুলোকে অনেক মিস করবে। ডং বলে সে যাতে তাকে মাঝে মাঝেই টেক্সট করে। চিউনহু ইয়ংকে বলে আর কি কখনো তাদের দেখা হবে। ইয়ং বলে যদি হয় তাহলে সে অনেক খুশি হবে। তারা দুজনেই একে অপরের জন্য ভালো প্রার্থনা করে। ইয়ং তার বোনকেও বলে চিউনহুর কাছ থেকে বিদায় নিয়ে আসতে। চিউনহু আর ইয়ংহিকে দেখেই বোঝা যাচ্ছিল তাদের একে অপরকে ছেড়ে চলে যেতে কতটা খারাপ লাগছে, কিন্তু তারা জানে এছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। চিউনহু বলে সময় এসে পড়েছে চলে যাওয়ার। ইয়ংহি বলে হ্যাঁ, আমি প্রার্থনা করি তুমি একজন ভালো কাউকে ডেট করবে। এটা শুনে চিউনহুর তো কান্নাই চলে আসছিল। ইয়ং চিউনহুকে সবসময় ভালো থাকার কথা বলে। চিউনহু বলে আমি আশা করি তোমার ফার্ম অনেক বড় হবে। ক্যাপ্টেন কাং আর ক্যাপ্টেন ইলও বিদায় নিয়ে নেয়। সবারই একে অপরকে ছেড়ে যেতে খুবই খারাপ লাগছিল। এরপর নেক্সট সিনে দেখা যায় পার্কে একটা ছেলে একটা লটারি টিকিট জিতেছে, সেটাও আবার হাওয়ায় উড়ে চলে যায়। আর এই সিনের মাধ্যমে এইখানে মুভিটা শেষ হয়ে যায়। আই হোপ তোমাদের কাছে মুভিটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করতে ভুলবে না। কমেন্ট করে জানাবে আমার এক্সপ্লেনেশন তোমাদের কাছে কেমন লাগে। এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই।